রোহিতের কাণ্ড দেখে খুশি হয়ে গেল ফুলকি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রোহিত আর ফুলকির বিয়ে উপলক্ষে সবাই মিলে যখন নাচ গান হইহুল্লোড় করতে ব্যস্ত, তখনই শানু তমাল পিয়ার লক্ষ্য করে যে বড় একটা সুনামি আসতে চলেছে। আর সেটা দেখার পরেই পারমিতারও অবস্থা খারাপ হয়ে যায়। পারমিতা তখন বলে, ও কাকুমণি, শুনেছি এই সমস্ত সুনামি টুনামি আসার আগেও অনেক সময় অভিমুখ পরিবর্তন হয়, তো এমন কিছু কি হতে পারে? তখন শানু বলে, সেটা তো বলতে পারবো না পারমিতা, তবে ব্যাপারটা বেশ ভয়ানক হতে চলেছে। সত্যি আমার কিন্তু বেশ ভয় লাগছে। তখন তমাল পিয়াল বলে, না না, ওসব কিছু হবে না, আমাদের ফুলকির বিয়ে দারুণভাবে সম্পন্ন হবে, তুমি দেখো বাবা। শানু তখন বলে, তেমনটা যদি হয় তাহলে তো খুব খুশি হব, কিন্তু আদৌ সেটা হবে কি না সেটাও একটা দেখার বিষয় আছে, তাই না? পারমিতা বলে, হ্যাঁ সে তো একদমই ঠিক। এর মধ্যেই রোহিত চলে এসেছে আর বলে, কি হয়েছে, তোমরা সবাই এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? আমাকে বলো না কি হয়েছে। পারমিতা তখন বলে, আর বলো না ভাই, যেভাবে শুনছি একটা সুনামি আসছে তার জন্য খুব ভয় লাগছে। শেষ পর্যন্ত সব ঠিক থাকবে তো? তখনই রোহিত বলে, নিশ্চয়ই ঠিক থাকবে, এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই ফুলকি আর ধানু দুজন মিলে কথা বলতে থাকে। তখনই চলে এসেছে লাবু। লাবু এসে বলে, এই ধানু, ফুলকি, আমি একটা দারুণ ব্যবস্থা করে এসেছি, কি জানো? আরে আমি না এবারে একটা ঠিক করেছি, আলতা অনুষ্ঠান করব। খুবই সুন্দরভাবে সবাইকে আলতা পরিয়ে দেওয়া হবে। ওদের সাথে কথা বলা হয়ে গেছে, সবই ঠিক আছে। এর মধ্যেই ফুলকি আর দানুর মনটাও খারাপ হয়ে যায়। তখনই লাবু জিজ্ঞেস করে, এই তোমাদের কি হয়েছে? তোমরা সবাই এইভাবে মুখ গোমড়া করে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। এর মধ্যেই রোহিত বলে, আসলে সুনামির যে খবরটা বেরিয়েছে সেটা দেখে সবারই একটু ভয় লাগছে। তখন লাবু বলে, আরে ওসব কিছুই হবে না, দেখো আমরা ফুলকি আর রোহিতের বিয়েটা অনেক ধুমধাম করে আয়োজন করছি আর খুব ভালো এনজয় করব। আর এদিকে রুদ্র কোথায় গেল? তখনই রোহিত বলে, রুদ্র এসেছে নাকি? রুদ্র তখন এসে বলে, হ্যাঁ রে ভাই, আসলাম। কেন, আমি আসতে পারি না? আরে তোর বিয়ে বলে কথা আর আমি আসবো না সেটা হয়? দেখ না, চলে এসেছি আর কোমর বেঁধে দায়িত্ব পালন করতেও শুরু করে দিয়েছি। এসব দেখার পর ফুলকির একটু সন্দেহ হতে থাকে। ফুলকি তখন বলে, জামাইবাবু তো আমাকে একদমই সহ্য করতে পারে না, আবার বলছে আমার বিয়ে নাকি ঠিকঠাকভাবে দায়িত্ব নিয়ে সামলাবে। ব্যাপারটা কেমন যেন লাগছে, আদৌ কি ঠিকভাবে হতে দেবে ওরা? রুদ্র মনে মনে বলে, ফুলকি দাস, তুমি কি ভাবছো তোমার বিয়েতে আমরা হইহুল্লোড় করছি মানে তোমার বিয়েটা আমরা মেনে নিচ্ছি? তোমাকে সুখী হতে দেব না, আর তার জন্য আমাদেরকে যা যা করতে হয় সবটাই করতে হবে। তুমি রোহিত কখনো তোমরা এক হতে পারবে না। আমাদের সাথে কম অন্যায় করনি ফুলকি দাস, এখন কি ভেবেছো পার পেয়ে যাবে? এরপর চুপচাপ দাঁড়িয়ে ফুলকিও ভাবতে থাকে, জামাইবাবুর মাথার মধ্যে কিছু একটা চলছে, সেই জন্য জামাইবাবু এখানে আমাকে এইভাবে দেখছে, অবশ্যই কিছু একটা চলছে। তারপরেই দেখা যায় অনুষ্ঠান শুরু হবে। চারিদিকে সবাই হইহুল্লোড় করতে থাকে, কিন্তু ফুলকির সন্দেহ আরোই যেন বাড়তে থাকে। এর মধ্যেই ফুলকি আর ধানু দুজনা মিলে পাশাপাশি বসেছে। রোহিতকে পাঞ্জাবি পরে আসতে দেখে ফুলকির তো দারুণ লাগে। ফুলকি তখন বলে, ধানু দিদি, দেখো দেখো স্যারকে কি সুন্দর লাগছে। ধানু বলে, এই ফুলকি, তুমি এই রকমটা একদম করবে না। আরে বাবা, তুমি যে পাগল হয়ে গেলে নাকি? ফুলসজ্জার আগে কখনোই দাবায়ের সাথে কোনো কথা বলবে না, রাগ করে থাকবে সবসময়, বুঝেছো? ফুলকি তখন বলে, কেন গো ধানু দিদি? আর তখন ধানু বলে, আরে থাকোই না, এতে আখেরে লাভ তোমারই হবে, তুমি একটু কম বুঝছো কেন এখন? এর মধ্যেই তমাল তখন বলে, কিরে রোহিত, আমাদের ফুলকিকে কেমন লাগছে বল? রোহিত তখন বলে, কেমন আবার লাগবে, যেমন লাগার তেমনই লাগছে। সত্যি তোরা যে কি বলিস না, মাথার মধ্যে ঢোকে না। তমাল তখন বলে, কেন, আমরা কি কিছু ভুল বললাম নাকি? শোন, এই ফুলকি দাস না খুব ভালো মেয়ে, ওর মতন মেয়ে হয় না, তুই ওকে নিজের স্ত্রী হিসেবে পেয়ে ধন্য মনে কর নিজেকে। রোহিত তখন বলে, এই তোদের আউফাও কথা থামাবি? তোরা বড্ড বেশি আউফাও কথা বলিস, একদম আউফাও কথা বলবি না। তমাল তখন বলে, আরে আমরা কোনো আউফাও কথা বলিনি রে, যা বলেছি সেটা একদমই ঠিক কথা, কোনো ভুল কিছুই বলিনি। তমাল তখন বলে, আমি দেখেছিস তো কেমনভাবে রয়েছি। এর মধ্যেই তমালের সাথে ঈশিতার ধাক্কা লাগে। তখন তমাল বলে, সরি। ঈশিতা বলে, ইটস ওকে। এর মধ্যে ঈশিতার সাথে কথা বলতে এগিয়ে আসে রুদ্র আর বলে, দেখো ঈশিতা, আমরা সবাই চেষ্টা করছি আমাদের যে পজিশনগুলো আছে সেগুলো বদলাতে। অলরেডি আমাদের ফেস লস হয়ে গেছে, এখন যদি একটু মানিয়ে গুছিয়ে না চলি, এখন যদি সবাইকে পুরো ব্যাপারটাকে না দেখাই, তাহলে আর সেরকম কেউই আমাদেরকে পাত্তা দেবে না।
তাই তুমি এখন থেকে সবসময় চেষ্টা করবে তমালের সাথে মানিয়ে গুছিয়ে চলার। ও তোমাকে ইগনোর করবে ঠিকই, কিন্তু তুমি সাথে সাথে কথা বলবে। যাও এখন গিয়ে আলতা পরে এসো। ঈশিতা তখন বলে, এসব তুমি কি বলছো রুদ্রদা? আলতা পরবো আমি অ্যাডজাস্ট করে চলবো? তখন রুদ্র বলে, চলবে বই কি, দরকার পড়লে অবশ্যই চলবে। দেখো আমি সবসময় একটা কথা বলছি, আমাদের ইমেজটাকে ভালো করতে হবে। অলরেডি আমাদের ইমেজটা নষ্ট হয়ে গেছে, আর একবার ইমেজ নষ্ট হয়ে গেলে সেটা ফিরে পেতে গেলে অনেক স্ট্রাগল করতে হয়। তুমি কি সেই স্ট্রাগল করেছো? এখনও সেই স্ট্রাগল করোনি, তাহলে এই সমস্ত কথা একদম বলবে না। ঈশিতা বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। এদিকে খুব সুন্দরভাবে ফুলকি আলতা পরে নিয়েছে, দেখে খুব ভালো লাগছে। তার মধ্যেই পারমিতা বলে, আচ্ছা কাকি, আমাদের তমালের সাথে কি ঈশিতার সম্পর্কটা এরকমই থাকবে? তখন কাবেরী বলে, কি করে বলবো বলো তো পারমিতা, তবে আমি এটুকু জানি ঈশিতা কখনোই ভালো ওয়াইফ হতে পারবে না আমার তমালের। এরপর চলে এসেছে ঈশিতা আর বলে, লাবুদি আমিও আলতা পরবো। আর এটা শোনার পর লাবু তো রীতিমতো আকাশ থেকে পড়ে আর বলে, কি বলছো ঈশিতা, তুমি আলতা পরবে? ঈশিতা তখন বলে, হ্যাঁ, কেন, আমি কি পড়তে পারি না? ফুলকি তখন বলে, না না, কেন পড়তে পারো না, অবশ্যই পারো, কিন্তু তোমার শাড়িটা যে নষ্ট হয়ে যাবে চিংড়ি দিদি। ঈশিতা তখন বলে, তোমার শাড়ি যখন নষ্ট হয়নি আমারও হবে না, আর যদি হয়ও বা অসুবিধার কিছু নেই, আমি আজকে আলতা পরবই। আর তার মধ্যেই কাবেরী বলে, ঈশিতা এদিকে এসো, তুমি জানো মহিলারা কেন আলতা পরে? তাদের স্বামীদের কথা ভেবে, স্বামীদের মঙ্গল কামনার চিন্তা করে স্বামীদের পাশে থেকে আলতা পরে। আর তুমি আলতা পরবে? তুমি তো কোনোদিনও আমার তমালের ভালো চাওই নি। আর এই সমস্ত কথাগুলো শোনার পরেই তখন তমালও বুঝতে পারে ঈশিতা কখনোই তমালকে ভালোবেসে বিয়েটা করেনি। এর মধ্যে হঠাৎ শালিনী চলে এসেছে ঘুমটা মাথায় দিয়ে। রুদ্র শালিনীকে দেখেই চিনতে পেরে যায়, শালিনীকে সাইডে নিয়ে গিয়ে কথা বলতে থাকে আর বলে, কি ব্যাপার, তুমি এখানে কেন এসেছো? তোমার কি মাথাটা পাগল হয়ে গেছে নাকি? শালিনী তখন বলে, না রুদ্রদা, আমার মাথাটা পাগল হয়নি, আমি একদম ঠিক আছি। আমাকে রোহিত কমিট করেছিল যে ও আমাকে বিয়ে করবে, এখনও ফুলকিকে কোনোভাবে বিয়ে করতে পারে না, আমি এসে বাধা দেব। রোহিতের কথা ভাবতেই তখন রুদ্র বলে, দেখো এখন রোহিত নিজেও বিপদে পড়েছে, ফুলকিকে বিয়ে না করলে ওরও বিপদ, তুমি ওকে বুঝতে পারছো না, তুমি এখান থেকে চলে যাও, মাথাটাকে ঠান্ডা করো। একবার যদি সবাই তোমাকে দেখে নেয় তাহলে কিন্তু আর কোনোদিনও তুমি এই রায়চৌধুরী বাড়িতে ঢুকতে পারবে না। দেখো আমরা সবাই নিজেদের স্বভাব পরিবর্তন করেছি শুধুমাত্র ফুলকি দাসের সর্বনাশ চাই বলে, তাই এখন আমাদেরকে ঠান্ডা মাথায় কাজ করতে হবে, তুমি প্লিজ যাও। শালিনীকে বুঝিয়ে সুঝিয়ে বার করে দেয়। অন্যদিকে রোহিত বারবার করে ফুলকির দিকে তাকাতে থাকে। আর তখন তমাল বলে, কিরে ফুলকির দিকে তাকাচ্ছিলিস? জানিস তো আমরা ভাই বোনরা, আমি আর আমার বোন ফুলকি, আমরা নিজেদেরকে বিরাট একটা পরিবর্তন করে দিয়েছি। আমিও আর যাত্রার দিকে এখন তাকাই না, ঈশিতার দিকে তাকিয়েই বললো আর কি, আর ফুলকিও নাকি যাত্রার দিকে তাকায় না, এমনটাই বলে। রোহিত তখন বলে, কি বলতে চাইছিস বলতো? তখন তমাল বলে, দেখ না ফুলকি কি তোর দিকে তাকিয়েছে। ফুলকি আর তখন তাকাচ্ছিল না রোহিতের দিকে। রোহিত তখন বলে, এখনো মনে হয় আমার ওপর রাগ করে রয়েছে, কিন্তু কাল রাতে। তখন তমাল বলে, কি হয়েছে কাল রাতে? কিন্তু চুপচাপ থেমে যায়, রোহিত আর কিছু বলে না। এরপর হঠাৎ করে রুদ্র একটা বড় ঢোল নিয়ে এসে বাজাতে শুরু করেছে, আর যেটা দেখার পর লাবু নিজেই চমকে যায়। ফুলকি তখন ভাবে, কি ব্যাপার, জামাইবাবু তো আমাকে সহ্যই করতে পারে না, আর আমার বিয়েতে সে কিনা এত মজা করছে। আর রোহিত লুকিয়ে লুকিয়ে ফুলকিকে দেখতে থাকে, যা দেখার পর ফুলকির নিজেরও খুব ভালো লাগে।